আসসালামু আলাইকুম। আমার নাম হাব হোসেন রায়হান। আজকে আমি এসেছি তোমার অনলাইন স্কুলে। সবাই জানো তোমার অনলাইন স্কুলে তো আমি আসি প্রতিদিন। আচ্ছা, আজকে আমরা নতুন কিছু শিখব, নতুন কিছু, নতুন কোনো ক্লাসের কিছু। তো সেটা হলো আইসিটি। আইসিটি ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি, যাকে আমরা শর্ট মিনিং আইসিটি বলি, বাংলায় বলি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তাহলে এখন আমরা আইসিটি শিখবো কোন ক্লাসে? নিশ্চয় তোমরা নিচে হেডলাইনে দেখতে পাচ্ছ যে আমি কোন ক্লাসে লিখছি ওখানে। তো তারপর আমি আরেকবার বলি, আমি ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের যত বই আছে ওই বইয়েরই কিছু অঙ্ক ম্যাথ প্রবলেম সমাধান করব, যেটাকে বলা হয় নাম্বার NUM, নাম্বার সিস্টেম অ্যান্ড নাম্বার সিস্টেম SYESTEM সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস। তো এখন আমি নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস এটা কি? এটা কি একটু বলতে পারবে এটা কি? এটা বাংলা মিনিং হলো সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল যন্ত্রপাতি বা প্রযুক্তি। ডিভাইস মানে কি তোমরা তো জানো, তাই না? তাহলে এটা কোন অধ্যায়? তোমরা বলবা যে এইচএসসি এটা কোন অধ্যায়? এইচএসসি এটা তৃতীয় অধ্যায়। তো তৃতীয় অধ্যায়ে অনেকগুলো ভিডিও তৈরি করা লাগবে, বাট আমি তোমাদের আজকে যে বাইনারি, তারপরে অক্টাল, ডেসিমেল এবং হেক্সামেল যেগুলো আছে এই বিষয়ে কিছু ম্যাথ প্রবলেম করাবো। এটাই আজকে এতটুকু সীমিত। কিন্তু এই যে আমি যতটুকু করাবো ম্যাথ প্রবলেম, এটা হলো খুবই সহজ একটা এবং সুন্দর একটা নিয়মে, যেটা তোমরা দেখলেই যদি যারা না জানো না তারা কিন্তু আশ্চর্য হয়ে যাবে, আর যারা জানো তাদের কাছে একটা রিভাইজ হয়ে যাবে। হ্যাঁ, যেমনই আমারই বড় ভাই, মামা, তো সে বলল যে সে হলো সামনেবার এইচএসসি দেবে। তো এইচএসসি দেবে, তো আমি তাকে বললাম যে ভাই মামা প্রিপারেশন কেমন? সে বললো যে একদম বাজে, কারণ লকডাউনের ভেতরে পড়া হয়নি, বিশেষ করে তথ্যটা। সে তথ্য বললো যে আমার তথ্য তো এতই খারাপ অবস্থা যে আমি কি বলবো, আমার কিছু বলার নেই এখানে। তো তার কথা শুনে খুবই খারাপ লাগলো আর কী করার, তাই না, যে পড়ালেখা করতে পারিনি। আমি বললাম যে তোমরা আমাদের সাথে আমাদের ব্যাচে এসে পড়ো। সে বললো না, বড়রা আর কি ছোটোদের ব্যাচে পড়লে নিজেরই মান সম্মান একটু বাঁধবে। ঠিক না, আমার আর কিছু বলার নেই। সেক্ষেত্রে এই যে আমি ভিডিও তৈরি করছি, সেই ভিডিও সে দেখতে পারবে, সেক্ষেত্রে আর তার মান সম্মানে বাঁধবে না, আমি আশা করি। তো তাদের ক্ষেত্রে তার সুবিধা হবে। আর এটা মান সম্মানে বাঁধার কোনো বিষয় না, যেহেতু যে কোনো ক্লাস থেকে 3-4 ছেলেদের কাছে তো আমি শিখতে পারি, তাই না? আচ্ছা, আমরা আমাদের মেন টপিক আসি, নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস, তাই না? এই অধ্যায়টা, এটা হলো এইচএসসির বইয়ের তৃতীয় অধ্যায় কিছু আমি ম্যাথ করলাম যখন, আমার কাছে খুব ভালো লাগলো। তো এই সংখ্যা পদ্ধতি বা পজিশনাল সংখ্যা পদ্ধতি বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, আগে আমি বলি এই সংখ্যা পদ্ধতি দুই প্রকার। একটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সেটা তোমাদের আমি কি দেখায়, যেটা সংখ্যা বললেও চলে, না বললেও চলে। যেমন আমি তো এটা শুনছি, এটা মানে কি ইংলিশে, এটা মানে হলো 5, আর এটা মানে কি, এটা মানে 6। আসলে কি এটা 6? আচ্ছা, এটা যদি আমরা ভেঙে লিখে এটাকে আমরা 6 পাবো? আচ্ছা, দেখি আমরা পাই কিনা। ভি মানে 5 আর আই মানে 1, তাই না? তাহলে আমি এখানে কত পাচ্ছি? আমি 51 পাচ্ছি। তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না, একটু প্যাচালো টাইপের হয়ে গেল না, যে এখানে VI মানে 6, আমরা জানি 6 জানি, তো 6 লিখলাম। কিন্তু এটা যদি আমি ভাঙি, এটা হলো 5 আর 1 6, তাহলে 5 আর 1 আমার 51 হচ্ছে। যে এটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আসলে এই সংখ্যা পদ্ধতি ব্যবহার করতো রোমানরা এই সংখ্যা পদ্ধতি ব্যবহার করতো। সেটা আজকে না, অনেক বছর আগে, প্রাচীনকালে যাকে বলা হয়। এখন এসছে আমরা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি, যেটার একটা সঠিক নিয়ম আছে, মান আছে, দিক আছে, সব কিছু আছে। দিক নেই অবশ্য, বাট কিছু তো বোঝাই, ওই বোঝানোটাকেই দিক বলে। এখন তাহলে এটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন তোমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আরও কিছু উদাহরণ দিই। সেগুলো হলো এই যে এখানে কি দেখতে পাচ্ছ, ক্যামেরা কি দেখা যায়? যদি দেখা যায়, দেখো L = 50,
সি সমান 100, ডি সমান 500, এম সমান 1000। এখন এই যে চারটা মান, এটা হলো রোমান সংখ্যা এবং এটা হলো নন পজিশনাল সংখ্যা। কারণ যদি বলে এল গিভ মি সিএল, এটার মানে কি? মানে আমাকে 150 টাকা দাও, গিভ মি সিএল টাকা। সিএল এইসব কী কথা? যদি রোমান সংখ্যা আমি বলি সিএল, সিতে 100, এলে 50, তাহলে কত হয়? 150 টাকা। এটা হলো রোমান সংখ্যা বা নন পজিশনাল সংখ্যা। এখন আমরা আসি যে পজিশনাল সংখ্যা, যেটা যেভাবেই করো না কেন সেমই মান আসবে। এই যে এরকম 6 থেকে 51 আসবে না, 6 থেকে 6, 51 থেকে 51। তোমাদের একটা উদাহরণ দিয়ে আমি দেখাই। যেমন 500 প্লাস 50 প্লাস 5, এগুলো যোগ করলে কত হবে? দেখো 5 5 5, মানে আমরা 3টা 5ই পাচ্ছি, 555, তাই তো? এখন কথা হলো যে 555 কি আমরা অন্যভাবে পেতে পারি না? অন্যভাবে পাইলে এটা উল্টাই যাবে বা কোনো চেঞ্জের পরিবর্তন হবে। দেখো তোমার এটা হলো একক, তাহলে আমি 5 দিলাম। এটা আমাদের দশকের ঘর, দশক 50, এটা আমরা দিলাম শতক, 500। তাহলে যোগ করলে সে তো আমার সেই 5 5 5ই আসে নাকি? আমার কি সে 5 5 5ই এসছে না 1 2 3 এসছে বলো? তাহলে এটা হলো আমাদের সংখ্যা পদ্ধতি, যেটা যাই করো না কেন সেমই মান আসবে, কোনো পরিবর্তন হবে না। এটা হলো সংখ্যা পদ্ধতি। এখন এই পদ্ধতিটা হিসাবেই আমরা সারা দেশে ব্যবহার করি। এবং এই সংখ্যা পদ্ধতি 4 প্রকার। কি কি সেটা? এটা হলো বাইনারি, আর এটা হলো অক্টাল, ডেসিমেল এবং হেক্সামেল। এখন এই যে অক্টাল, ডেসিমেল, হেক্সামেল, এগুলো কাকে বলে বা কি জিনিস? আমি বোঝাবো কি জিনিস, কিভাবে কি করতে হয়। কিন্তু এই যে কাকে বলে সেটা তোমরা অবশ্যই তোমার বই থেকে দেখে নিবা, মুখস্থ করে নিবা, কারণ ওটা বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে। এখন কথা হলো যে আমরা তো এই মানটা পেয়েছি, এখন আমাদের কাজ কি? তাহলে এখন আমরা আমাদের কাজে যাই। এখন যে কথা বলবো ওগুলো তোমরা লিখে নিতে পারো, যে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। সেই 4 প্রকারটা কি কি? একটা হলো বাইনারি, অক্টাল, তারপরে তোমার অক্টাল, তারপরে ডেসিমেল, আর এটা হলো ডেসিমেল। হলো তোমার ডেসিমেল। আর এটা হলো হেক্সাডেসিমেল। এখন এই যে তোমার বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল, এর কাজ কি? এখন আমরা জানবো এর কাজ কি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার: বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। এখন আমাদের তার আগে একটা জিনিস জানতে হবে, এর বেস কত, মানে বেস কি তোমরা জানো? তো এই বেসটা কত? বাইনারি বেস হলো 2, অক্টালের 8, ডেসিমেলের কত? ডেসিমেল হলো 10, আর হেক্সাডেসিমেলের হলো 16। বাইনারি 2, অক্টাল 8, ডেসিমেল 10, হেক্সাডেসিমেল 16। আমরা তো বেস জানলাম কত, তাই না? যদি যারা জানি না তারা এই মুহূর্তে জানলাম। তো এখন কথা হলো যে এই বেসগুলো কি, সংখ্যাগুলো কত, ঠিক আছে, কত কোন বেস, এগুলো আমার জানা নেই, তাই না? তাহলে আমরা এখন জানবো সেই বেস। তাহলে বাইনারি বেস হলো 2, সেই 2 কি কি আমরা এই সাইডে লিখি। সেটা হলো 0 আর 1। এই সংখ্যা দুটো যেখানে থাকুক, যদি 0 আর 1 থাকে তাহলে সেটা বাইনারি সংখ্যা, সেটা হলো বাইনারি সংখ্যা, জাস্ট আর কিচ্ছু না। এটা হলো বাইনারি
সেই বেজের সেই ভেতরকারটা। হ্যাঁ, এবার আসছে আমার অক্টাল 8। তাহলে এই 8 কোনগুলা তোমাকে বলতে পারবো? এই 8 কোনগুলা? এই 8 হলো 0 থেকে 7, 0 1 2 3 4 5 6 7। আচ্ছা, এখানে কি 8টা হয়েছে? দেখি গণিত। এই যে 1 থেকে 7টা 7, আর 0 1 8। এই হলো আমাদের অক্টাল। এবার আসে আমরা ডেসিমেল 10। 10 হলে তাহলে কত থেকে হবে? তাহলে 0 থেকে 9, 0 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমাদের এই 9টায় 9টা, আর 0 একটা 10টা। এবার আসে আমাদের হেক্সামেল, যেটা হেক্সাডেসিমেল, যেটা মোস্ট ইম্পর্টেন্ট আর একটু জটিল আছে। আমাদের অঙ্ক করতে গেলে ভুল হয়, এবং আমার নিজেরই ভুল হয়। সেইগুলো হলো যে 0 থেকে 9, তাহলে কত হলো? 10টা। আর 6টা কী কী সেটা জানবো। তাহলে আমি শর্টে লিখি 0 থেকে 9, 0 থেকে 9। আর তাহলে কত হলো? আমাদের 10টা হলো। আর বাকিগুলো যেগুলো আছে সেটা হলো এ বি সি ডি ই এফ। এই যে এ বি সি ডি ই এফ, এটা আর কিছু না। এই হলো হেক্সামেলের সেই 16টা। কিন্তু এই যে এ বি সি ডির একটা কিন্তু মান আছে। সে মানটা হলো, এতে হলো 10 11 12 13 14 15, শেষ। এই হলো সেই 6টা মান, এছাড়া আর কিচ্ছু না। কিন্তু আমাদের মনে রাখতে হবে, হ্যাঁ, এই এ বি সি ডি এগুলো দেওয়া লাগবে, না হলে কিন্তু আমাদের অঙ্কটা পুরো কেটে দেবে স্যারে। দেখা যাচ্ছে যে বিভিন্ন ছাত্ররা এই অঙ্ক করে পরীক্ষায়, বলে যে আমার হয়েছে, এইদিকে আবার পরীক্ষার খাতায় 0। কারণ কি? এবিসিডিতে ভুল করে। তুমি এর জায়গায় 10 দেবে না, যদি কোথাও 10 থাকে হেক্সাডেসিমেলে, ওই 10-এর জায়গায় এ বসবে, 11 থাকলে বি বসবে, 12 থাকলে সি বসবে, 13 থাকলে ডি বসবে, এইভাবে বসবে। তো আমরা এই নিয়ে এখন অঙ্ক করব, তাহলে আমরা বুঝতে পারবো যে আসল বিষয়টা কি চাচ্ছে এখানে, আর আমরা কি দেবো এখানে। যেমন আমরা ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তরিত করব একটা সংখ্যাকে। তাহলে আমরা ধরো সংখ্যাটা আমি 49 ধরি। এখন এটাকে আমি বাইনারিতে রূপান্তরিত করব। ধরবো এটা ডেসিমেলে আছে। আচ্ছা, আমি কত বলছিলাম ডেসিমেলের পাওয়ার বা বেজ? ডেসিমেলের বেজ হলো 10, তাই না? আমি তো বলছি এর আগে। তাহলে এখানে আমি 10 দিলাম। এই যে পাওয়ার 10, পাওয়ার, তাই বলে কি পাওয়ার উপরে হবে না, কিন্তু পাওয়ারটা হবে নিচে, এটা খেয়াল রাখবা, ঠিক আছে? এটা হলো 49, এটা আসছে হলো আমাদের ডেসিমেল। ডেসিমেল। এখন এটাকে আমি রূপান্তরিত করব হলো বাইনারিতে। তাহলে আমাদের কি করতে হবে? ডেসিমেলের ঘাত হলো 10, তাহলে আমাদের বাইনারি কত? বাইনারি হলো 2। আমরা আগে দেখছি বাইনারি হলো 2। তাহলে এখন আমরা সেই 2-এ যাই। 2 কি বলছে? তাহলে আমরা ম্যাথটা করি। 49 আছে হলো ডেসিমেল, এটাকে আমি বাইনারিতে রূপান্তরিত করব, মানে 2, ঠিক আছে? এই জিনিসটাই তো, এটাই তো বলছে এরা, তাই না? তো আমি তাই করি। তাহলে আমি প্রথমে 49 লিখি। 49কে যেহেতু 2 ঘাত 2, তাহলে আমাদের প্রত্যেকটা জিনিসকে 2 দিয়ে ভাগ দিতে হবে। এই যে 2 দিলাম, তাহলে এখানে হলো 24। 24 দোকানে কত হয়? 48, তাই জানি, কিন্তু এখানে আছে 49, তাহলে ওই একটা আমি এখানে নিলাম, ওই যে একটা বাকি আছে। এবার আসি 24। এবার 24কে আমরা কত দিয়ে ভাগবো? 2 দিয়ে, আবার 2 দিয়ে, মানে প্রত্যেকটা জিনিস যতক্ষণ 0 না হয় ততক্ষণ 2 দিয়ে ভাঙতেই থাকতে হবে, যতক্ষণ না হয়। তাহলে 12 দোকানে 24, তাহলে 0, যেহেতু আমাদের ওই একটা থাকছে বা 0 থাকছে, কারণ 12 দোকানে 24 হয়ে যাচ্ছে, আর এখানে 24 দোকানে 48 হচ্ছিল, মানে 1 ছিল 49 যেহেতু, তাহলে একটা পাশে লিখলাম, আর এখানে 12 থেকে আমি 0 দিলাম।
এখন আসি আবার 2 দিয়ে ভাগ দেবো, তাহলে 6 দোকানে 12 0। আবার 2 দিয়ে দেবো, 3 দোকানে 6 0। আমি আবার ভাগ দেবো, এখনও কিন্তু আমার 0 আসেনি, এখন আমার 3 আসে, তাহলে আমি আবার 2 দিয়ে দিলাম। তাহলে 2 দিয়ে দিলে নিচে আমার 1 থাকছে 0, 2 দিয়ে দিলাম, 2 দিয়ে দিলে 2 1 হচ্ছে, হ্যাঁ 2 দিয়ে দিলে 2 হচ্ছে, নিচে 1 হচ্ছে। এখনও কিন্তু আমার 0 আসেনি, আমি আবার ভাঙবো, দেখি এবার আসে কিনা। এবারটা তোমাদের একটা জিনিস আছে এখানে, একটা মজার বিষয়টা হলো যে যদি ধরো এখানে আছে 2 আর এই পাশে আছে আমার 3, সরি, যদি এদিকে আছে আমার 2 আর ভাগ করতে হবে 1কে, মানে এখানে ভাজ্য, ভাজক, ভাগফল আর ভাগশেষ, এর মধ্যে একটা কিছু তফাৎ আছে। তফাৎটা আমি তোমাদের পরে বলবো, বা আগে আমি আমার কথাটা আসি। হ্যাঁ, এটা আমাদের কি ভাজ্য, এটা ভাজক, এটা আসবে ভাগফল, আর নিচে এটা আসবে ভাগশেষ, তাই না? তাহলে আমরা এত কিছুতে যাব না, আমাদের এত কিছু মাথার ঢোকার দরকার নেই। ভাজ্য ভাজক আমরা জাস্ট একটা জিনিস মনে রাখবো, যে যদি এই দিককার সংখ্যাটা বড় হয় আর মাঝখানের সংখ্যাটা ছোট হয়, মানে আমি যেটাকে ভাগ করবো, আমাকে ভাগ করো, টাকাকে ভাগ করো, যেটাকে ভাগ করো, যদি টাকার পরিমাণ ছোট হয়, লোক সংখ্যা বেশি হয়, তাহলে সেটার মান আসবে 0, কারণ তখন তো 0 নিচে চলে যাবে, তাই না? তখন তো 0-র উপরে উঠবে না। তেমনি আমি আবারও বলছি যে যদি এখানে আসে আমার 10, কিন্তু টাকাকে আমার ভাগ করতে হবে 5 টাকা 10 জনকে, তাহলে আমাদের কত টাকা আসবে? আমাদের 0 আসবে উত্তর। তেমনি এখানে এই যে আমার 2 আছে, 2কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি, তার নিচে 0 আসবে, আর যে 1 এখানে আছে ওই 1টা আমরা এখানে নিয়ে যাব। বুঝতে পারলা? এই ছাড়া কিচ্ছু না। এই জায়গাটাই ভুল করে, আর এই জায়গাটা কেউ বুঝতে পারে না। আমি যেহেতু উদাহরণ দেবো, সেই হিসাবে দেখবা, তোমরা বুঝতে পারবা। তাহলে এই যে আমরা এই মানটা পালাম, আমাদের 0 চলে এসছে, কিন্তু এই যে নিচে 0 চলে এসছে। তাহলে এবার আমরা কি করব? এবার যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা কাজ, ঠিক আছে, মোস্ট সিগনিফিক্যান্ট বাইট, আমরা এখানে একটা লম্বা একটা দাগ দেব, যাকে রকেট আঁকাবো ধরতে গেলে। রকেটের মাথাটা হবে উপরের দিকে, এবং এখানে একটা কিছু লেখা হবে, সেটা হলো MSB। এখানে মোস্ট সিগনিফিক্যান্ট বাইট, যেহেতু আমরা বাইনারি করছি সেই হিসাবে এটা আসবে বাইট। আর মোস্ট সিগনিফিক্যান্ট বাইট মানে নিচের যেটা পাওয়ার, ঠিক আছে, খেয়াল রাখবা যে সবসময় মানটা নিচ থেকে উপরে উঠবে। বাইনারি ক্ষেত্রে, বাইনারি তোমার অক্টাল, ডেসিমেল, হেক্সামেলের ক্ষেত্রে নিচ থেকে উপরে উঠবে মান, নিচ থেকে উপরে, কারণ নিচের মানটা পাওয়ার বেশি, উপরের মানটা পাওয়ার কম। আর এটা হবে LSD লিস্ট সিগনিফিক্যান্ট, LSB লিস্ট সিগনিফিক্যান্ট বাইট, মানে এটা ছোট। আর MSD মোস্ট, আর এটা হলো লিস্ট। তাহলে তোমরা জানো মোস্ট বড় না লিস্ট বড়, ঠিক আছে, বুঝতে পারো, তোমরা বুঝতে পারবা। এখন আসলো যে এটা হলো আমাদের তীর চিহ্ন। এখন কাজ কি? এখন কাজ হলো যে আমরা এই নিচ থেকে উপরে আস্তে আস্তে আমরা লিখব। দেখো 1 1 0 0 0 1 1 1 0 0 1, দেখো ঠিক আছে, 1 1 0 0 0 1 1 1 0 0 0 1, একটু ক্লিয়ার সুন্দর করে লিখে দিই। এখন এটা হলো ব্র্যাকেট আসবে, এবার এটাকে আমরা ব্র্যাকেট দেবো, যেহেতু আমরা 2 দিয়ে ভাগ করছি এই জন্য এটার পাওয়ার যাবে 2। এটা হলো সে আমাদের বাইনারি সংখ্যা, কিন্তু এখনও এটা শেষ হয়নি। এই যে জিজ্ঞাসা চিহ্ন যেটা আছে এটার ভেতরে এটা বসাতে হবে, তাহলে আমরা ওটার ভেতরে বসাই। তাহলে 49কে বাইনারিতে রূপান্তরিত করলে আসবে আমাদের 1 1 3টা 0 1 2। এটা হলো আমাদের অ্যান্সার, এটা বাদ, এটা হলো অ্যান্সার, এটা হলো আমাদের সেই বাইনারি। এটা হলো আমাদের বাইনারি, এটা হলো আমাদের ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তরিত। ডেসিমেল থেকে আমরা বাইনারিতে রূপান্তরিত করে ফেললাম, এই যে হয়ে গেল আমাদের ডেসিমেল থেকে বাইনারি।
এখন আমরা চাইলে হেক্সামেল আর অক্টেল আমরা চাইলে ডেসিমেল থেকে আমরা অক্টেলে রূপান্তরিত করতে পারি, অক্টেল থেকে আমরা হেক্সামেল থেকে আমরা করতে পারি বাইনারি থেকে করতে পারি ডেসিমেল, আবার এই অক্টাল থেকে করা যায় ডেসিমেলে, আবার তোমার এই হেক্সামেল থেকে করা যায় ডেসিমেলে, আবার বাইনারি থেকে করা যায় অক্টাল থেকে করা যায় বাইনারি, তারপর ডেসিমেল থেকে বাইনারি তো আমরা করলাম। এই যে একে অপরের সাথে সম্পর্কিত, ঠিক আছে, মানে এই যে সম্পর্কটা আছে, হ্যাঁ তোমরা যা ইচ্ছা তাই করতে পারবে, একে অপরের ভেতরে এটা রূপান্তরিত হবে, অবশ্যই হবে। হ্যাঁ, বেস দিয়ে ভাগ করবা, হ্যাঁ আমি প্রথম দিনে বুঝতে পারিনি, এখন আমার কাছে ক্লিয়ার এটা, যে বেস দিয়ে ভাগ করবা, কার কত বেস। ওই যে এখন কথা হলো যে বাইনারি, হ্যাঁ বাইনারি করার ক্ষেত্রে বাইনারি সংখ্যা হবে 0 1, আমি তো বলছি তাই না, এখানে 0 1 আছে, এখানে কি 2 আছে, 2 কিন্তু নেই, 0 1ই আছে, তাই না। এই যে আমি বলছিলাম না 0 1 হলে বাইনারি, তেমনও কিন্তু মিলে যাচ্ছে 0 1 মানে বাইনারি। এখন যদি এখানে 3 থাকতো তাহলে এটা কীতে চলে যেত, এটা অক্টালে চলে যেত, তখন এটা একটা অক্টাল, কিন্তু এটা তখন হয়তো বাইনারি না, কিন্তু এটা বাইনারি সংখ্যা, এর একটা প্রমাণ। এখন কথা হলো যে আমরা আরও করা যায়, অক্টাল ডেসিমেল করা যায়, কিন্তু আমি ওইভাবে সময় নষ্ট করব না, সেই হিসাবে আমি তোমাদের আরও কিছু নতুন কিছু শেখাবো। সেটা হলো যদি দশমিকের ক্ষেত্রে আমরা কি করব, দশমিক জানতে হলে আমাদের তার আগে জানতে হবে 10.01, এই যে এটা, এই যে আমরা এখানে কিন্তু অলরেডি লিখছি, এটা তোমরা খেয়াল করছো কিনা জানি না, আমরা এখানে অলরেডি এটা কিন্তু আমরা লিখেছি। এটা আমরা কেন লিখেছি, এটা তোমাদের বোঝানোর জন্য, যে যদি দশমিক থাকে তাহলে পরীক্ষা টিকে যদি আসে তাহলে সেটা হবে রেডিক্স পয়েন্ট, যদি দশমিক থাকে তাহলে সেটা হবে রেডিক্স পয়েন্ট। এটা তোমাদের জানানোর জন্য, আর কিছুই নাই, এর কোনো কাজ নেই অবশ্য, কিন্তু এটা শর্ট প্রশ্ন, আবার কাজ আছে তেমন না। এখন এই যে আমার এখানে কাজ নাই। এবার আসি আমরা সংখ্যা পদ্ধতিতে হলে আমাদের কি করতে হবে বলো। আচ্ছা আমি কি বাইনারিটা আরেকটা রূপান্তর করে দেখাবো, আচ্ছা দেখাই তোমাদের। তারপর আসি আমরা হলো দশমিক সংখ্যা পদ্ধতি, কীভাবে আমরা দশমিক থাকলে বের করবো, যেমন এই যে 10.01 থাকলে আমরা কী করবো তখন, ঠিক আছে। তাহলে এখন আমরা আরেকটা করি, আমরা 99 দিয়ে করি, তোমাদের বোঝার সুবিধার্থে এটা করছি। হ্যাঁ, এটা হলো আমরা ডেসিমেল না, আমরা অক্টাল থেকে আমরা বাইনারিতে রূপান্তর করি, অক্টাল থেকে আমরা বাইনারিতে রূপান্তর করি। 99 অক্টালের পাওয়ার কত 8, আমরা বলে এক্স অক্টালে 8। এখন এটাকে নির্ণয় করতে হবে যে বাইনারিতে এটা কত, পাওয়ার কিন্তু 2। এই জিজ্ঞাসার মাঝখানের চিহ্নটা আমাদের বের করতে হবে। আচ্ছা আমরা তাই করলাম, বেরই করবো এখন। তাহলে আমরা 99 লিখলাম, এখন এটাকে আমাদের 2 দিয়ে ভাগ দেওয়া লাগবে, 2 দিয়ে। তাহলে আমাদের 2 দিয়ে ভাগ হলে কত হবে 49 দোকানে কত হয় 98 হয়, তাহলে আমাদের সাথে থাকছে 1। আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 24 48, তাহলে হাতে থাকছে 1। আবার যদি আমরা ভাগ দিই 2 দিয়ে তাহলে আমাদের 12, আর এদিকে থাকছে 0। আবার যদি ভাগ দিই তাহলে 6 দোকানে 12 আর হলো 0। আবার যদি ভাগ দিই 2 দিয়ে তাহলে 3 দোকানে 6 0। আবার যদি 2 দিয়ে ভাগ দিই 1 1। এবার যদি আবার ভাগ দিই 2 দিয়ে তাহলে 0 1। এই যে আমরা 99কে যদি ভাঙলে বাইনারিতে আমরা এই সংখ্যাটা পাবো, তোমরা দেখতে পারো। এখন এটাকে আবার আমাদের রকেট তৈরি করতে হবে। এখানে রকেট কিন্তু দেওয়াই লাগবে, নাহলে স্যার কিন্তু খাতায় কেটে দেবে। এটা কিন্তু 3 নম্বর, গ নম্বর প্রশ্ন কিন্তু আসবে, টিকেও আসতে পারে। এটা হলো MSB, মোস্ট সিগনিফিকেন্ট বাইট, LSD লেস্ট সিগনিফিকেন্ট বাইট। এখন যেহেতু আমি নিচ থেকে উপরে উঠবে, কারণ নিচের মান সবচেয়ে বেশি হার্ড শক্তিশালী, তাহলে আমরা নিচ থেকে শুরু করি। 1 1 3 0 আবার 1 1। এই যে আমরা এই যে জিজ্ঞাসার মাঝখানে যেটা জিজ্ঞাসা চিহ্ন, ওটা আমরা পেয়ে গেলাম।
ওটা আমরা পেয়ে গেলাম। আর যেহেতু ঘাত 2 বেস, সেই হিসাবে 2 দিলাম। তাহলে এখন যদি আমরা ওইখানটায় মান বসাই তাহলে কত হবে দেখি আমরা। তাহলে আমাদের এই অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করলে আমরা কত পাবো? 1 1 0 0 0 1 1 1 1 ব্র্যাকেট 2। এ হয়ে গেল আমাদের বাইনারিতে রূপান্তর। এখন এইভাবে তোমরা যে কোনোভাবে করতে পারো, যে কোনোভাবে। এখন তোমাদের আরেকটা জিনিস আমি শেখাই দিই, যেহেতু আমি বাইনারিতে রূপান্তর করছি, শূন্যের 1 থাকলে হবে। যদি হেক্সাডেসিমেল থাকে, হেক্সাডেসিমেলে যেটা আমরা জানি পাওয়ার 16, ওইখানে আবার ABCD আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কাজ কি? যদি আমাদের 512 থাকে, 512 থাকে, তাহলে 512 এটা কোন সংখ্যা আসছে? নিশ্চয়ই এটা হলো ওই হেক্সাডেসিমেল। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা 5কে, যেহেতু এটা আমরা বলছি 5 হলো সবচেয়ে বেশি শক্তিশালী, তারপর এটা হলো কম শক্তিশালী। কারণ দেখো এই যে একক, এটা হলো একক, এটা হলো দশক, এটা হলো শতক। তাহলে শতক বড় না একক বড়? সেই হিসাবে ধরতে গেলে আমাদের 5 বড়। আচ্ছা 5 বড় হলো। আর এই যে 12 আছে, তাই না? এখন এই 12 তো আমরা লিখতে পারবো না হেক্সামেলে, তখন আমরা কি করব? তাহলে এই যে 12 যে মানটা আছে, 12 মানটা কত বসবে? সি। কারণ 10-এ A, 11-এ B এবং 12-এ C। তাহলে এটার আসবে 5C। যদি তুমি 5 12 দাও তাহলে 7 তোমাদের কেটে দেবে, এটা নিঃসন্দেহে কেটে দেবে। আর যদি 5C দাও তাহলে এটা সঠিক। এই ভুলটাই কিন্তু হয়ে যায়, আমার নিজেরও ভুল হয়েছিল এটা। এখন ঠিক আছে অবশ্য। তাহলে এটা হবে 5C, এটা হলো হেক্সাডেসিমেলে। এখন এই হলো আমাদের পূর্ণ সংখ্যাকে অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেলে রূপান্তরিত। এখন আমরা কি শিখব? এখন শিখবো আমরা দশমিককে পূর্ণ সংখ্যায় রূপান্তরিত, বা দশমিক থাকলে আমাদের সে কী করা লাগবে। তাহলে আমরা সেটা আসি এবার। যে দেখো, ধরো কোথাও দশমিক দেওয়া আছে, কত বলবো বলো তো, কত করা যায়? কত নেওয়া যায়? আমরা দশমিক নেব, আগের মানটাই নিই, বাট দশমিক। হ্যাঁ, আমরা 99.27 নিই, 99.27। সেক্ষেত্রে তুমি আগে এটাকে 2টা ভাগ করে নিবা। একটা হলো 99, একটা 99, আর একটা হলো 0.27। এটা একবার করবা, এটা একবার করবা। আমরা পূর্ণ সংখ্যা তো আমরা শিখলাম। এখন পূর্ণ সংখ্যা তাহলে হলো ওই যে আমাদের মান আসবে কত? 1100011, এই মানটা তো মনে এসেছিল আমাদের, যতদূর মনে আছে। তাহলে এটা আসবে কত? 99। এবার আমাদের বের করতে হবে 0.87 দশমিক। তাহলে 0.87 করতে হলে আমাদের কী করা লাগবে? তাহলে আমরা দেখি কি করা লাগে আমাদের। দেখলাম 0.27। এখন তুমি এটা কিসে রূপান্তরিত করবা, কিসে, সেটা তোমার জানতে হবে। তুমি যদি বাইনারিতে করো, এই 0.27কে তুমি বাইনারিতে করলা, তাহলে তোমাকে করা লাগবে যে তার বেস দিয়ে এবার ভাগ না, এবার হবে গুণ। যেহেতু দশমিক, তাহলে গুণ হবে। তাহলে আমরা যদি বাইনারিতে রূপান্তর করি, বাইনারিতে, তাহলে গুণ 2 দিলাম। তাহলে এদিকে গুণ করলে কত হয়? 7 দুগুণে 14, 14 4, 2 দুগুণে 4, 1 5, 54, তাই না? 54 হচ্ছে। এটা দশমিক দিলাম, যেহেতু দশমিক এর আগে আর কিছু হয় নাই, সেই হিসাবে এখানে আমি একটা 0 দিলাম। তার আগে তোমাদের এখানে লিখে নাও যে ভগ্নাংশের ক্ষেত্রে, আর এবার লেখো, এইদিকে লেখো ভগ্নাংশের ক্ষেত্রে, বা তুমি লেখো, দাঁড়াও তোমাদের আমি সুন্দর করে দিয়ে দিই। লেখো ভগ্নাংশ, এটা লেখো পূর্ণ সংখ্যার ভগ্নাংশ। এটা দাগ দিয়ে নিবা। নেওয়ার পরে এইটা যেহেতু আমি এখানে 0.54 পেয়েছি, মানে 1.54 না, সেই হিসাবে এখানে আমি একটা 0 নিলাম, 0।
এবার যে 0.54 পেয়েছি এটাকে আমি আবার 2 দিয়ে গুণ করব। 0.54কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের কত আসবে? 1.08 1.08। এই যে 1 পয়েন্ট দ্বারা আরেকবার বলি, এই যে 1.08 এসছে, হ্যাঁ, যেহেতু এটা 1 চলে এসছে তাহলে এই 1টাকে আমি এইখানে না, ওকে আমি তুলে দেবো, হ্যাঁ, ওকে আমি তুলে বের করে আমি এইখানে নিয়ে আনবো এই ঘরটায়। এখন আসলো, এখন আমি এটাকে আবার গুণ করব, আবার 2 দিয়ে গুণ করব, কত হয় তাহলে এবার 0.16, মানে এখানে আসবে আমাদের 0। আর আবার আমি 2 দিয়ে গুণ করব, তাহলে আবার 2 দিয়ে গুণ করলে আমার কত হবে? 0.32, 0। আবার আসলে আমাদের 0। এতক্ষণ এইভাবে চলতেই থাকবে, এইভাবে চলতেই থাকবে কোন অসীম পর্যন্ত। একটা অসুবিধা আছে এখানে, যেহেতু তুমি কোনো সময় এটাকে 0 আনতে পারবে না। যদি আনতে পারো তাহলে তোমার জন্য ভালো, কিন্তু অনেক সময় যেহেতু নষ্ট হবে পরীক্ষায়, সেক্ষেত্রে আমরা মাত্র 4টা করবো। 4টা করলে এনাফ, 3টা না, আমরা 3টা করলে কম হয়ে যাচ্ছে, 5টা করলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা মিডিয়াম সাইজের 4টা রাখবো। 4টা করলে আমাদের এনাফ। এবার আসি আমাদের লেখার নিয়ম। আমরা কি পড়ছি? এলএসডি আর এমএসডি এলএসডি তো যেহেতু পড়ছি, এবার আসবে উপর থেকে নিচে। রকেট তো একটু আগে আমরা তুলে দিলাম, এবার রকেটকে নামাতে হবে নাকি? রকেটকে বা যারা উঠছে রকেটকে তাদের তো নামাতে হবে, কী করতে হবে? তাদেরকে ফেরত আসতে হবে। তেমনই এটা উপর থেকে নিচে নামবে। উপরটা হবে এমএসবি আর নিচেরটা হবে এলএসডি, এমএসবি এবং এলএসডি, মানে উপর থেকে নিচে নামবে। উপরে কোনটা আছে এবার? তাহলে আমরা উপরেরটা আসি। উপরে যে 0 লিখলাম, তারপরে 1 লিখলাম, আবার 2টা 0। এটা হলো আমাদের দশমিকের ক্ষেত্রে। তার আগে যেহেতু এটা আমরা দশমিক বের করছি, এইখানে একটা ফুটা হবে, যাকে আমরা শুদ্ধ ভাষায় বলি দশমিক, সেখানে একটা দশমিক বসবে। আচ্ছা, যেহেতু এখানে দশমিক বসে গেল, আর আমার এখানে কোনো কাজ নাই। এবার আসি আমরা সেই 0.27কে বাইনারিতে রূপান্তর করলে আমরা কোন মানটা পাবো, তাহলে আমরা সেটা দেখি। ধরি এটা হলো 10, ধরি 10 আমাদের বেস কতটা? এটা হলো ডেসিমেল, ঠিক আছে? 10 হলো ডেসিমেল থেকে আমরা বাইনারিতে রূপান্তর করলে আসবে 1 1 3টা 0 1 1। আর এই যে দশমিক, এই যে মানটা 0.27 মান বেরিয়েছে এইটা, তাহলে 0.0100। এবার ব্র্যাকেট দিয়ে আমরা লিখব 2, শেষ। এই হয়ে গেল আমাদের ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তরিত। আর কিচ্ছু না, এইভাবেই করতে হবে দশমিকের ক্ষেত্রে। যদি তুমি এখানে বাইনারিতে রূপান্তর না করে তুমি অক্টেলে করো, তাহলে ওই যে 0.27কে যখন আমরা 2 দিয়ে গুণ করছিলাম, সেখানে আমাদের 8 দিয়ে গুণ করবো। 8 দিয়ে করতেই থাকবো 4বার। যদি আমরা হেক্সাডেসিমেলে করি তাহলে 16 দিয়ে 4বার গুণ করবো। যদি আমরা বাইনারিতে করি 2 দিয়ে গুণ করছি আমরা। এখন এইভাবে প্রত্যেকটা অঙ্ক। তাহলে আশা করি যে আমার শেখানো ব্যর্থ হয়নি, কারণ আমি আমার সুন্দরভাবে অঙ্ক ভালো করে আমি বোঝাইছি আমার যা মনে হয়। এখন এটা বোঝা না বোঝা এটা নির্ভর করে তোমার উপর। আর আরেকটা কথা, ভিডিওর মাঝখানে আমার ভিডিও বন্ধ হয়ে গেছিলো, যার কারণে একটু হয়তো তোমাদের বুঝতে সমস্যা হবে যে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে কী করে আমি আরেক জায়গায় চলে গেলাম। হ্যাঁ, কারণ ভিডিও হঠাৎ দেখি বন্ধ হয়ে পড়ে আছে। যাই হোক, সমস্যা হতে পারে। এখন কথা হলো যে আমরা যেহেতু এটা করে ফেলেছি, এইভাবে হবে। আমাদের এই ব্র্যাকেট এটা লেখাই লাগবে। জাস্ট যদি আমরা শুধু এতটুকু লিখি তাহলে আমাদের ভুল, পুরোটা লিখতে হবে। হ্যাঁ, পুরোটা লিখতে হবে। ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তরিত, এইভাবে, এই নিয়ম, আর কিচ্ছু না। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আমরা 3য় অধ্যায়ে আজকে এতটুকু সীমিত রাখলাম। সামনে 2 দিন বা 3 দিন পরে আমরা আশা করি আবার নতুন কোনো কিছু শিখব। তো আজকে ভিডিওটা অবশ্য অনেক বড় হয়ে গেল আমার যা মনে হয়। আমি চেষ্টা করছিলাম যে অল্প ছোট করার জন্য, কিন্তু আমি পারিনি। এই জন্য আমি নিজেই ব্যর্থ একদিক দিয়ে। তো নেক্সটে আমরা আরও সুন্দর করে শিখব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এবং সেখানে আমরা আরও নতুন কোনো কিছু জেনে আসব এবং তোমাদেরকে শেখাবো। আমার নিজের কাছে কিন্তু অঙ্কগুলো খুব ভালো লাগছে। বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল,
আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর তথ্য বইটাও বেশি কঠিন না, সবাই সায়েন্সে খুব হার্ড মনে করে, যে সায়েন্স পড়বে তার কাছে সহজ, যে আর্টস কমার্সের জন্য একটু কঠিন হয়ে যাবে, কিন্তু আমাদের জন্য কঠিন হবে না যারা আমরা সায়েন্সের ছাত্র, বাট সবার জন্যই সহজ তথ্য। আর আরেকবার বলে দিই, এটা কিন্তু এসএসসির তথ্য না, এটা হলো এইচএসসির তথ্য, তো একটু তোমরা বুঝে শুনে দেখো। আসসালামু আলাইকুম।